ডিসিপ্লিন না হলে তো তুমি মানে সাস্টেন করতে পারবে না। যদি আমি চাই যে আমি 15-20 বছর খেলবো বা 10-15, কারণ আমাদের প্লেয়ারদের লাইফতে একটা ইঞ্জুরি আমরা সঙ্গে সঙ্গে গোয়িং ডাউন। মেন্ডোজা বলে একটা প্লেয়ার এসেছিল, ওই মেন্ডোজা একটা প্লেয়ার, ওরে বাপরে বাপ। ও যখন আমি ওর খেলা দেখছি আগের দিন রাত্রিবেলা, মানে আমি ওকে ভাবছি যে আমি কিভাবে ওকে আটকাবো। আর একটা ছিল ইয়ান হিউ, মানে ও একটা রান করতো যে রানগুলো বড় বড় ডিফেন্ডারদের আটকানো মুশকিল। একটা একাডেমি আমরা খুলেছি, এটা 2 বছর হলো চলছে। একাডেমির নাম ইয়ং ইউনাইটেড ফুটবল একাডেমি। বাট আদারওয়াইজ আমার এটাই ইচ্ছা যে এই একাডেমিটা থেকে আগামী দিনে আরও ছেলে ইন্ডিয়া খেলুক, এবং আমার একাডেমিতে বেশিরভাগ 80-90% ছেলে হচ্ছে বাঙালি। আমার যেটা ইচ্ছা যে আমার একাডেমি ইয়ং ইউনাইটেড ফুটবল একাডেমি কলকাতা ফুটবল লিগ খেলবে এবং সেখান থেকে প্লেয়ার প্রতিটা জায়গায় যাবে। সেইভাবে আমি প্ল্যান করছি এবং সেইভাবে আমাকে স্টেবল হতে হবে। আচ্ছা, এই যে খেলোয়াড় জীবন বলো বা যে কোনো জীবন বলো, সাকসেসের সময় ডিসিপ্লিনটা কতটা জরুরি? ডিসিপ্লিন অবশ্যই। ডিসিপ্লিন না হলে তো তুমি মানে সাস্টেন করতে পারবে না। লাইক আজকে যদি আমি চাই যে আমি 15-20 বছর খেলবো বা 10-15, কারণ আমাদের প্লেয়ারদের লাইফতে একটা ইঞ্জুরি আমরা সঙ্গে সঙ্গে গোয়িং ডাউন। তো সেই জায়গা থেকে যদি আমরা আমাদের ডিসিপ্লিন, আমাদের ডেলি লাইফ, খাওয়া দাওয়া, মেডিটেশন, আমাদের যে গোল, সেই গোলের দিকে যদি আমরা না পারি, তাহলে আজকে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে আজকে আমরা ফুটবল খেলছি বা আজকে আমরা স্পোর্টসে আছি, আজকের আমাদের ওয়ার্ক কতটা? 2 ঘন্টা, 3 ঘন্টা? যদি আমি 2 বেলা ট্রেনিং করি 4 ঘন্টা, যদি আমার খেলা নিয়ে আমি ভাবি 1 ঘন্টা, 5 ঘন্টা। নর্মাল একটা মানুষ, যে মানুষটা ভ্যান চালায় বা যে মানুষটা আমার মানে যে মানুষটা ধরো অন্য কিছু কাজ করে, তাদের কতক্ষণ খাটতে হয়? এমনি তো 8 ঘন্টা আমাদের এতেই আছে যে 8 ঘন্টা খাটতে, মানে 8 ঘন্টার একটা স্প্যান আছে আমাদের। তো তারা কতটা খাটছে? এবং এইটা এসছে কারণ আমি আমার বাবাকে দেখেছি তো সামনে দিয়ে, তাই জন্য। ডেফিনেটলি। তো আমার শেষ যেটা প্রশ্ন থাকবে, তোমাকে অনেকক্ষণ আটকে রেখেছি, অনেকটা আবেগের মধ্যে দিয়ে তুমি এসছো, সেটা হচ্ছে যে তোমার দেখা, মানে তোমার ইন্সপিরেশন এরম কোন ফুটবলার যাকে দেখে তুমি ভাবতে যে এরম খেলতে চাই বলতে আমি বরাবরই দীপক মন্ডল দাকে দেখতাম। দীপক মন্ডল ছিল বিখ্যাত ডিফেন্স জুটি, মহেশ গাওলি, দীপক মন্ডল। তো দীপক মন্ডল আমার বরাবরই সবসময় ফেভারিট প্লেয়ার ছিল। দীপক দার মতো, কারণ মতো তো আমি খেলতে পারবো না, মানে চেষ্টা করতাম যে দীপক দা যে স্টাইলে খেলে সেই স্টাইলে, সেই বল রিডিং, সেই গেম রিডিং। এখনও দীপক দার সাথে কিছু এক্সিবিশন ম্যাচ খেলা হলে দীপক দা সেই ইন্টেন্টে, মানে এখনও মানে সেম লেভেল অফ ফুটবল খেলার চেষ্টা করে। হয়তো ফিজিক্যালি অতটা পারে না, বাট চেষ্টা করে। তো যখনই দেখা হয়, ফুটবল নিয়ে আলোচনা হয়, তো দীপক দা আমার মানে দেখতাম দীপক দাকে। এমন কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ার যাদের সাথে তুমি খেলেছো, তোমার মনে হয়েছিল যে যাদেরকে টিভিতে দেখতাম সামনে খেলছি? তুমি অলরেডি মাতারাজির কথা বললে, মাতারাজি ছিল। তারপরে তোমার ব্রুনো সিরিলো বলে একজন ইটালির প্লেয়ার এসেছিল আমাদের, তখন ও আন্ডার-21 ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং সিনিয়র টিমে ছিল। ও এসেছিল এবং ও এসে কিছু কিছু স্পেসিফিক জিনিস আর কি বলেছিল আমাদের ডিফেন্ডারদের নিয়ে, কারণ ও টপ লেভেলে খেলেছে, ইটালির মতো টিমে খেলেছে, ওয়ার্ল্ড কাপ উইনিং স্কোয়াডে ছিল। তো সেখানে মানে ওর যে মানে মাতেরাজির সাথে ওর রীতিমতো ড্রেসিং রুমে ফাইট হতো, এরকম গল্প আমাদের করেছিল। হ্যাঁ, তো সেই লেভেলের মেন্টালিটির প্লেয়ার। ইটালি মানেই তো একটা টাফ অ্যান্ড রাফ এরকম ব্যাপার। তো ও কিছু কিছু জিনিস আমাদের ইনসিডেন্ট বলেছিল। ওর খেলার আগে যে প্রিপারেশন, মানে ওর খেলার আগে মানে একটা আলাদা জোনে চলে যেত। যখন ওয়ার্ম আপে যেত আলাদা জোনে চলে যেত, মানে তারপরে যখনই খেলা শেষ হয়ে যাচ্ছে তোমার সাথে আবার নর্মাল হয়ে যাচ্ছে, এসে ভালোভাবে কথা বলছে। কিন্তু মাঠে তোমাকেও যেরকম সাপোর্টও করবে, তোমাকেও সেরকম বলবেও, গাইড করবে, কমিউনিকেট করবে যে এদিকে যাও, এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, মানে এইরকম ইনভলভমেন্টটা প্রচুর, মানে যখন ওই ড্রেসিং রুমে ঢুকে যাচ্ছে। তো এই জিনিসগুলো আমাদের কাছে একটা শেখার, যে একটা প্লেয়ারকে আমি দেখেছি, সে এসে খেলছে আমার পাশে বসে আমার সাথে ড্রেস করে আমাকে বলছে যে এই করতে হবে, আজকে ডেভিড তেজেগুয়ের জুভেন্টাসের কি গোল, বা আর্জেন্টিনার ন্যাশনাল টিমে সেই গোল দেখে মানে এসে আমরা দেখছি যে মানে আমার সাথে ড্রেসিং রুমে শেয়ার করছে এবং এভরিডে বলে গোল করছে, মানে বলছে তুমি ক্রস করো, বল দেখতে হবে না, তুমি ক্রস করে, মানে ক্রস করছি কোথায় টাক গোল ক্রস করছি। আমাদের একটা ললিত থাপা বলে একজন গোলকিপার ছিল,
একটা ইনসিডেন্ট বলি। একটা ম্যাচের আগে এরকম ক্রসিং ফিনিশিং ট্রেনিং হচ্ছে, তো ললিত থাপা বলে আমাদের একজন মণিপুরের গোলকিপার ছিল, এখন কোচ হয়ে গেছে। তো ও খুব ইয়ার্কি মারতো ললিতের সাথে। তো আমরা এরকম ক্রস করছি, ললিতকে বলে ললিত রাইট সাইড, ললিত লেফট সাইড। আর বিশ্বাস করো না, বলগুলো অ্যাকুরেট সেই জায়গাতেই যাচ্ছে। এবং আমাদেরও তো এরকম না যে আমাদের সব ক্রস ভালো হচ্ছে, আমরা কোনোটা ড্রপ খাইয়ে যাচ্ছে, কোনোটা বল পেছনে চলে যাচ্ছে। এবার যেটা মিস হচ্ছে সেটা তো আরো আমরা ক্রস করছি, বল পেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, গোল পোস্ট পেয়ে, সেটা আলাদা। কিন্তু যেটা ধরো ড্রপ খেয়ে যাচ্ছে, যেটা অ্যাকুরেট যাচ্ছে, সেটা তো বলে দিচ্ছে যে মানে চোখ বন্ধ করে বল আসার আগেই বলে দিচ্ছে ললিত রাইট। এবং গোলকিপারটাও রাইটে চাপাচ্ছে কিন্তু পাচ্ছে না। মানে কতটা কোয়ালিটি হলে এটা হতে পারে। এবং সেগুলো যখন টিভিতে দেখেছি, জুভেন্টাসের হয়ে গোল করেছে, তারপরে এসে এখানে দেখছি, মানে সেগুলো আর কি বলবো, মানে সামনে দিয়ে দেখছি। তোমার অপোনেন্টে খেলেছে, তুমি সামলেছো। মেন্ডোজা বলে একটা প্লেয়ার এসেছিল, মেন্ডোজা, চেন্নাইয়ে খেলতো। ওই মেন্ডোজা একটা প্লেয়ার, ওরে বাপ রে বাপ রে বাপ। আমি রাইট ব্যাক, ও লেফট উইং খেলছে, আমি রাইট ব্যাক। মানে ও যখন আমি ওর খেলা দেখছি আগের দিন রাত্রিবেলা, মানে আমি ওকে ভাবছি যে আমি কিভাবে ওকে আটকাবো। মানে ও ডান দিকে যাচ্ছে, বাঁ দিকে যাচ্ছে, আর এতটা স্পিডে, মানে যেই স্পিডে হয়তো মানে অ্যাজ এ ডিফেন্ডার সবসময় একটা স্লো ভাব থাকে ডিফেন্ডারদের মধ্যে, ঠিক আছে। ভাবছি যে রাইট লেফট, বাদিক ডানদিক, বাদিক ডানদিক, বাদিক করে মানে কি করছে, মানে তো তারপরে আলটিমেটলি খেলেছি, ও গোলও করেছে আমার পাশ দিয়ে, কিছু করার নেই, মানে আমার পাশ দিয়ে গোল করেছে। এটা বলবো না যে আমি আটকে দিয়েছি, বিশাল কিছু করেছি, মানে ওটাই বলছি। মেন্ডোজা ছিল, মানে ও 2 বছর খেলেছে চেন্নাইতে, 2 বছর চেন্নাইতে খেলেছে, এবং তার এখন মনে হয় ব্রাজিলের কোনো একটা টিমে খেলছে, ব্রাজিল টপ লিগে খেলছে। তো ওই একটা প্লেয়ার ছিল যার এগেনস্টে মানে খেলা খুবই টাফ ছিল। আর একটা ছিল ইয়ান হিউম এটিকেতে খেলেছিল, কেরালাতেও খেলেছিল ইয়ান হিউম। যখন ইয়ান হিউমের সাথে আমি এগেনস্টেও খেলেছি, আবার ওর সাথেও খেলেছি। যখন আমি ওর সাথে খেলেছি তখন আমি বুঝতে পেরেছি যে ও কি, মানে কোন রানগুলো করতে চায়, কারণ তখন তো অলরেডি আন্ডারস্ট্যান্ডিং করছি আমরা যে ও খেলবে, মানে ও খেলবে, আমাকে খেলতে হবে, তখন আমরা বুঝতে পেরেছি। যখন এগেনস্টে খেলেছি, মানে ও একটা রান করতো, যে রানগুলো বড় বড় ডিফেন্ডারদের আটকানো মুশকিল, আর এত থ্রাস্ট ছিল। এখন যেমন ওই ব্যাঙ্গালোরের একটা স্ট্রাইকার আছে পিরেরা ডিয়াজ বলে, যার এগেনস্টে খেলতে খুব ভয় পাই আমি। মানে এত থ্রাস্ট দেয়, মানে কোথা থেকে এসে তোমার পা দিয়ে বল কেড়ে নেয়। মানে তুমি দেখছো যে ও তোমার 5-10 গজের মধ্যেও নেই, কিন্তু তুমি যখন বলটা ক্যারি করছো, ও দেখছো তোমার কাছে চলে এসছে। মানে এইরকম প্লেয়ার ছিল ইয়ান হিউম। তোমার জীবনের বেস্ট কোচ, যদিও খুব টাফ হবে বলা। বেস্ট কোচ, দেখো বেস্ট কোচ অনেক কোচের আন্ডারেই খেলেছি, অনেক কোচ অনেক রকমভাবে শিখিয়েছে, তবে একটা কোচের অবদান আমি কখনো ভুলবো না, মানে যেটা সবসময় আমি বলি, যে আর্থার পাপাস। উনি যেভাবে আমাদের রেডি করে দিয়ে গেছে, মানে আমাদের ব্যাচটাকে এখন যারা খেলছে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে, যেভাবে তৈরি করে দিয়ে গেছে, ওইটা মনে হয় মানে আন্ডার-19 ন্যাশনাল টিম আমরা কলিংটনের আন্ডারে খেলে এসে প্রফেশনাল লেভেলে এসে তোমার বিহেভিয়ার কি করতে হবে, বা রাইট ব্যাক খেললে তোমাকে কি করতে হবে, সেন্টার ব্যাক খেললে কি করতে হবে, লেফট ব্যাক খেললে কি করতে হবে, উনি মডার্ন ফুটবলটা বুঝিয়ে দিয়ে গেল। আমরা এখন মডার্ন ফুটবলটা দেখছি, কিন্তু উনি তখন এসে মডার্ন ফুটবল, গোলকিপারদের পায়ে খেলা, এইসব শিখিয়ে দিয়ে গেছিল তখনকার সময়। মানে তখন আমি বলছি 2012-13, অনেক আগে। তখন আর্থার পাপাস আমাদেরকে ধরে সবাই ইউরোপে স্টাইলটা আসছে, এবং উনি তখন অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ থেকে, মানে টটেনহ্যামের যে এখন কোচ আছে, উনি তার আন্ডারে ছিল। আচ্ছা, যে ইউরোপা কাপটা জিতলো এখন টটেনহ্যামের কোচ হিসেবে, উনি তার আন্ডারে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল সম্ভবত। সেখান থেকে সে এসে ন্যাশনাল টিমের কোচ হলো আন্ডার-23, এবং আন্ডার-23 থেকে আমাদের পৈলানে এলো, এবং উনি আমাদের ওই ব্যাচটাকে খুব ভালোভাবে তৈরি করে দিয়ে গেছে, একদম খুব ভালোভাবে তৈরি করে দিয়েছে। আর তুমি যদি বাঙালি কোচ বলো, তাহলে আমি মানে এক নামে বলতে পারি সঞ্জয় স্যারের মতো বাঙালি কোচ, সিনিয়র প্লেয়ার ম্যানেজ করার মতো কেউ নেই।
আর তার আন্ডারে তোমরা আই লিগ ট্রফি মানে আই লিগ জিতেছি, তারপরেও তো 3 বছর ফেডারেশন কাপ জিতেছি, তারপরে তো 3-4 বছর আমি কাটিয়েছি। তারপর পরেও তো 3-4 বছর এখনো দেখা হলে সঞ্জয় স্যারের সাথে এখনো কথা হয়। হ্যাঁ, এবং রিসেন্টলি ওনার এত শক্তি ক্ষমতা, ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে উনি এসে আবার কোচিং করিয়েছে মোহনবাগানে। সম্প্রতি বোধহয় এ লাইসেন্স বা যেটা টপ টায়ার লাইসেন্স যেটা আছে ওটা প্রো লাইসেন্সটা করেছেন, এবং ওনার হার্ট অ্যাটাকও হয়েছিল, তারপরে এসে আবার আই লিগে কোচিং করিয়েছেন। খেলোয়াড় মানসিকতা, খেলোয়াড় মানে ওনার রাফ অ্যান্ড টাফ মানসিকতা এটা প্রথম থেকেই মানে আমরা দেখেছি, যবে থেকে ওনার সাথে কাজ করেছি তবে থেকে এটা দেখেছি। তো উনি বাঙালি কোচ হিসেবে আমার মনে হয় যে ওনাকে একটু আরো টপ লেভেলে একটু দেখতে পেলে ভালো লাগবে। একদমই ভালো লাগবে। আচ্ছা, এইটা তো গেল তোমার খেলোয়াড় জীবনের কথা। এবার যদি আমি জিজ্ঞাসা করি যে ভবিষ্যতে, যদিও এখনো তুমি একজন অ্যাক্টিভ প্লেয়ার, বাট স্টিল তুমি ইন্ডিয়ান ফুটবলকে প্লেয়ার ছাড়া আর কি ভাবে কন্ট্রিবিউট করতে চাও? প্লেয়ার ছাড়া কন্ট্রিবিউশন বলতে আমার অলরেডি একটা একাডেমি আমরা খুলেছি। আচ্ছা। আমি এবং আরো 2-3 জন প্লেয়ার আছে। এটা 2 বছর হলো চলছে। জনাই বাক্সাতে একাডেমির নাম ইয়ং ইউনাইটেড ফুটবল একাডেমি, এবং জনাইয়ের যেহেতু বাক্সা ক্লাব আমাদেরকে, জনাই ফুটবল ক্লাব যেহেতু আমাদেরকে হেল্প করছে, এবং তারাও আমাদের সাথে যৌথভাবে এটাতে আছে। এবং তোমাকে আমি ইনভাইট করলাম, তুমি যদি একদিন আসো। সেখানে জুনিয়র গ্রুপও আছে, আন্ডার 17ও আছে, এবং সিনিয়র তো আছে। রিসেন্টলি বাংলা দলের, এটা আমি বলছি, রিসেন্টলি বাংলার দলের যে চ্যাম্পিয়ন হলো সন্তোষ ট্রফিতে, সেই দলের ক্যাপ্টেন হচ্ছে আমার একাডেমির চাকু মান্ডি। এবং বিজয় মুর্মু ইস্ট বেঙ্গলে খেলছে, তুহিন দাস ইস্ট বেঙ্গলে ছিল, রাহুল পাসওয়ান এখন ডায়মন্ড হারবার এফসিতে আছে, সেও ইস্ট বেঙ্গলে ছিল, এখন ডায়মন্ড হারবার এফসিতে আছে। আই লিগ খেলবে। হ্যাঁ, আই লিগ খেলবে। এরকম বিভিন্ন ক্লাব, ফার্স্ট ডিভিশন, প্রিমিয়ার, সেখানে আমার একাডেমির প্লেয়াররা আছে। তো এবার এইটা একটা স্টেপ। আমার ইচ্ছা যে এই একাডেমিটা থেকে আরও কত প্লেয়ার আমি বার করে সিনিয়র ন্যাশনাল টিমে নিয়ে যেতে পারছি, এবং ইউথ টিমগুলোতে নিয়ে যেতে পারছি। এটা হচ্ছে নেক্সট স্টেপ। এটা ফার্স্ট স্টেপ জাস্ট সবে শুরু হয়েছে, এবং এরপরে যেহেতু আমি খেলছি, আমি অত বেশি টাইম দিতে পারি না, সেহেতু আমার সাথে যারা আছে, শুভম সেন আছে, গোলকিপার ছিল, ইস্ট বাংলাও খেলেছে, সে পুরোটা এখন দেখভাল করছে, কারণ সে এখন তোমার ফিটনেস ট্রেনিংও করায়, প্লাস হচ্ছে আমার একাডেমিতেও করায়। তো সে আছে, সৌরভ দাস আছে, জামশেদপুরে খেলছে, সে আছে। তো আমরা যখন সিজন শেষ হয় তখন আমরা গিয়ে হয়তো আমরা ওদের সাথে প্র্যাকটিস করলাম, আমরা ট্রেনিং করলাম, দেখলাম, কিছুটা আইডিয়া দিলাম যে এইটা করলে এইটা হতে পারে। বাট আদারওয়াইজ আমার এটাই ইচ্ছা যে এই একাডেমিটা থেকে আগামী দিনে আরও ছেলে ইন্ডিয়া খেলুক, এবং আমার একাডেমিতে বেশিরভাগ হচ্ছে 80-90% ছেলে হচ্ছে বাঙালি, তার বেশি বাঙালি ছেলে, লোকাল ছেলে, বাঙালি ছেলে। এবং আরেকটা আমি কথা বলবো যে স্বামী বিবেকানন্দ ফুটবল একাডেমি আছে মিদনাপুরে, ঠিক আছে, একজন ডাক্তারবাবু চালায়, এবং সেখান থেকে কিছু ট্যালেন্টেড ছেলে ডাক্তারবাবু আমাদেরকে পাঠায়, যারা আমাদের এখানে এসে থেকে প্র্যাকটিস করে। এবং আমরা এরকম 10-15টা ক্রিম ছেলেকে, যারা নেক্সট 2-3 বছরের মধ্যে হয়তো ভালো জায়গায় যেতে পারে, তাদেরকে একটা বাড়ি ভাড়া নিয়ে রেখে প্র্যাকটিস করায়। কিছু ভালো মানুষ আছে যারা আমাদেরকে এই কাজটাতে হেল্প করছে, এবং আমরা যে টাকাটা মানে উপার্জন করছি খেলে, সেই টাকার 20-25% আমরা ওই একাডেমিতে ইনভেস্ট করছি। অসাধারণ। মানে তো আশা করছি যে আগামী দিনে কিছু ভালো জায়গায় আরো নিয়ে যেতে পারবো, যদি কেউ এসে আমাদের আরো হেল্প করতে পারে। মানে দেখো, ফাইন্যান্সিয়ালি স্ট্রং হওয়াটাও দরকার অবশ্যই, কারণ সবসময় আমরা আজকে হয়তো নেক্সট 10 বছর খেলবো, তারপরে একাডেমিটার কি হবে, তো সেইটার চিন্তা ভাবনা আমরা এখন থেকে স্টার্ট করেছি। তো আশা করছি আগামী দিনে একাডেমিটা আর একটু ভালো জায়গায়, স্টেবল জায়গায় নিয়ে যেতে পারবো। কারণ এখন যারা হেল্প করছে, আশা করছি তারা কন্টিনিউয়াসলি করবে। এই কদিনে এই প্লেয়ারগুলো বেরিয়েছে আমাদের একাডেমি থেকে। আগামী দিনে আমরা সেই প্ল্যান করছি যে আমার যেটা ইচ্ছা যে আমার একাডেমি ইয়ং ইউনাইটেড ফুটবল একাডেমি কলকাতা ফুটবল লিগ খেলবে, প্রিমিয়ার ডিভিশনে খেলবে, এবং সেখান থেকে প্লেয়ার প্রতিটা জায়গায় যাবে। সেইভাবে আমি প্ল্যান করছি, এবং সেইভাবে আমাকে স্টেবল হতে হবে।